সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব, জুলাই সনদ সংবিধানের উপর প্রাধান্য পেলে আরও খারাপ নজির তৈরি হবে এনসিপি, বললেন সালাউদ্দিন কাদের। জানিয়ে দেব, সেনাবাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সরকারকে সহযোগিতার প্রস্তুত। এনসিপিদের কটূক্তি নিয়ে যা বললেন সেনাপ্রধান। জানিয়ে দেব, স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে বের করে দিলেন বিএনপি এবং যুবদল নেতারা। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, চট্টগ্রামের রমনাথ মন্দির চত্বরে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হল না, যে কারণে। থাকছে বিস্তারিত। জানিয়ে দেব, বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিয়ে দিলেন ইউনূস। হাসিনা চেয়েছিলেন ভারতকে দিতে, চিন্তা বাড়ল নয়াদিল্লির। সর্বশেষ জানিয়ে দেব, রাখাইন রাজ্যে মিয়ানমারে জান্তা সরকারের বিমান ও নৌ হামলা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি ভালো লাগলে সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। এদিকে জুলাই সনদ সংবিধানের ওপর প্রাধান্য পেলে খারাপ নজির তৈরি হবে, বললেন সালাউদ্দিন কাদের। বাংলাদেশে ন্যাশনালিস্ট পার্টি বিএনপি জুলাই সনদকে সংবিধানের উপর প্রাধান্য দেওয়ার বিশেষ তীব্র আপত্তি জানিয়েছেন। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, এ ধরনের পদক্ষেপ একটি খারাপ নজির স্থাপন করবে, যা দেশের সাংবিধানিক কাঠামোর জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে জাতীয় ঐক্যমত কমিশন কর্তৃক প্রণীত জুলাই জাতীয় সনদ 2025-এ চূড়ান্ত খসড়া নিয়ে বিএনপির এই অবস্থান ব্যক্ত করেছেন। এদিকে বিএনপির মতে জুলাই সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়া প্রস্তাব গ্রহণযোগ্য নয়। সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, খসড়ার কিছু বিষয় অসামঞ্জস্য রয়েছে, যা কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপিত হয়নি। এদিকে তিনি আরো বলেন, সনদের বেশিরভাগ প্রস্তাবের সঙ্গে বিএনপির একমত হলেও এটিকে সাংবিধানিক কাঠামোর বাইরে রেখে বাস্তবায়নের প্রভাবে দলটি দ্বিমত রয়েছে। বিএনপি মনে করে সংস্কার প্রস্তাবগুলো নির্বাচিত সংসদের মাধ্যমে বাস্তবায়ন করা উচিত, যা 2 বছরের মধ্যে সম্পূর্ণ করা হবে। জুলাই সনদ নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা চলমান রয়েছে। কমিশন ইতিমধ্যে 48 দফা সম্বলিত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে পাঠিয়েছে, যাতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন ও দুর্নীতি দমন সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের প্রস্তাব রয়েছে। তবে বিএনপি এই সনদকে একটি রাজনৈতিক দলিল হিসেবে দেখলেও এর আইনি ভিত্তি এবং সাংবিধানিক প্রাধান্য নিয়ে সংশয় প্রকাশ করেছে। অন্যদিকে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিছু দল জুলাই সনদকে গণভোটে বা গণপরিষদে নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। তারা মনে করে, সুষ্ঠু নির্বাচনের জন্য এই সনদ বাস্তবায়ন অপরিহার্য। এদিকে সেনাবাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সরকারকে সহযোগিতার প্রস্তুত। বৈশ্যাদের কটূক্তিতে বয়স কমের ভুল, বললেন সেনাপ্রধান। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সেনাবাহিনী সরকারকে সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের কটূক্তিতে বয়স কমের ভুল ব্যাখ্যা দিয়ে বলেন, এসব মন্তব্য অখুশি না হয়ে বরং ধৈর্য ধরতে হবে। এদিকে আজ ঢাকা সেনানিবাসে অ্যাফেয়ার্স অ্যাড্রেস অনুষ্ঠানে সেনা কর্মকর্তার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি এই কথা বলেন। দেশ নির্বাচনের দিকে এগোচ্ছে। সেনাবাহিনী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে। দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পাশাপাশি সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দূরত্ব কমাতে হবে। বৈষম্যবিরোধীদের সেনাবাহিনীকে নিয়ে কটূক্তির প্রসঙ্গে তিনি বলেন, এসব মন্তব্যে কষ্ট পাওয়ার কিছু নেই। যারা এসব বলেছে তাদের বয়স কম। তারা আমাদের সন্তানের বয়সী, বড় হলে তারা নিজেদের ভুল বুঝবে এবং লজ্জিত হবে। এদিকে সেনাপ্রধান জোর দিয়ে বলেন, সেনাবাহিনী একটি পেশাদার সংগঠন। মাঠে দায়িত্ব পালনের সময় প্রতিরোধমূলক কোনো কাজে জড়াবে না। তিনি জানান, রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে একজন সেনা সদস্যের বিরুদ্ধে তদন্ত চলছে এবং প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও নারী নির্যাতনের অভিযোগ আরেক কর্মকর্তার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে, তবে মিডিয়া ট্রায়ালের ভিত্তিতে শাস্তি দেওয়া হবে না। তিনি আরো বলেন, একজন সেনা কর্মকর্তা গড়ে তুললে রাষ্ট্রের বিপুল অর্থ ব্যয় হয়। এই অপরাধে জড়ার আগে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। অপরাধের পর বিদায় দেওয়া রাষ্ট্রের সম্পদের অপচয়। এদিকে স্কুলে ঢুকে শিক্ষককে পিটিয়ে বের করে দিলেন বিএনপি যুবদল নেতারা। সাতক্ষীরা সদর উপজেলা বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে বের করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন বিএনপি ও যুবদল নেতার বিরুদ্ধে। এদিকে শিক্ষক শফিকুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ অনুযায়ী ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টু, ছাত্রদল নেতা কামরুজ্জামান সবুজ সহ 10 থেকে 12 জন লাঠিসোঁটা ও রড হাঁটুর নিয়ে বিদ্যালয়ে প্রবেশ করে। তারা অফিস কক্ষে ঢুকে শিক্ষক শফিকুর রহমানকে
উপর হামলা চালায় এবং পরে তাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে গিয়ে ইউনিয়ন পরিষদ ভবনে আটকে রেখে বেধড় মারধর করে। শিক্ষককে উদ্ধার করেন সহকর্মী ও শিক্ষার্থীরা। শফিকুল ইসলাম অভিযোগ করেছেন, আমাকে জনসম্মুখে টেনে নিয়ে গিয়েছিল। ইউনিয়ন পরিষদের আটকে লাঠি ও রড দিয়ে মারধর করা হয়। আবার স্কুলে গেলে হাত পা ভেঙে দেওয়ার হুমকিও দিয়েছে। এদিকে বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজহারুল ইসলাম মুকুল জানান, স্কুলে এসে দেখেন নেতারা তার অফিসের কক্ষে বসে আছেন। তাদের সঙ্গে কথোপকথন এক পর্যায়ে যুবদল নেতা শফিকুলকে লাথি দিয়ে চেয়ার থেকে ফেলে দেন। এরপর তাকে বাইরে নিয়ে গিয়ে মারধর করা হয়। তিনি অভিযোগ জানান, ঘটনাটি পরিকল্পিত ছিল। পুলিশ ও সেনাবাহিনী ক্যাম্পে খবর দিলে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। বল্লী ইউনিয়ন ছাত্রদলের নেতা কামরুজ্জামান সবুজ ফোন রিসিভ করেনি। ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম আক্তার মন্টু বলেন, এ বিষয়ে আমি কিছু বলবো না এবং ফোন কাটিয়ে দেন। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামিনুল হক জানান, অভিযোগ পেয়েছি, তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু বলেন, যদি কোনো নেতাকর্মী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকে তাকে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। এদিকে চট্টগ্রামের চন্দ্রনাথ মন্দির চত্বরে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না জানালো প্রশাসন। চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় রয়েছে একটি শিব মন্দির। সেখানে একটি বিশাল শিবলিঙ্গ রাখা আছে। সাদামাটা মন্দিরটিকে ঘিরে গড়ে উঠেছে ব্যস্ত তীর্থক্ষেত্র। বাংলাদেশের সব ধর্মের মানুষ মন্দির পরিদর্শন এবং প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান। বলাই বাহুল্য, পর্যটকদের সিংহভাগ মুসলিম। এদিকে চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় অবস্থিত বাংলাদেশ হিন্দুদের জনপ্রিয় তীর্থস্থান চন্দ্রনাথ মন্দির। মন্দিরে লাগোয়া মনোরম পাহাড় মন্দির কর্তৃপক্ষের সম্পত্তি। সেই মন্দিরের সামনে একটি মসজিদ নির্মাণের প্রস্তাব গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। মসজিদ নির্মাণের জন্য অর্থ সংগ্রহের ডাকও দিয়েছেন কেউ কেউ। এই অবস্থায় হিন্দু সম্প্রদায়ের ক্ষোভ দুশ্চিন্তার মুখে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন, প্রশাসনের কাছে কেউ মসজিদ তৈরির প্রস্তাব দেয়নি, অনুমতিও চায়নি কোনো ব্যক্তি বা সংগঠন। চাইলেও প্রশাসন অনুমতি দেবে না। সীতাকুণ্ড হিন্দুদের তীর্থক্ষেত্র হিসাবেই থাকবে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়ের চূড়ায় রয়েছে একটি শিব মন্দির। সেখানে শিবলিঙ্গ রাখা আছে। সাদামাটা মন্দিরটিকে ঘুরে উঠেছে ব্যস্ত তীর্থস্থান। বাংলাদেশের সব ধর্মের মানুষ মন্দির পরিদর্শন এবং প্রাকৃতির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে সেখানে যান। একাধিক সূত্রে জানা গিয়েছে, ঢাকায় এক মুসলিম ব্যবসায়ী সম্প্রতি সীতাকুণ্ডে মন্দির পরিদর্শনে যান। সেখানে লম্বা লাইন কারণে তিনি নির্দিষ্ট সময় নামাজ পাঠ পড়তে পারেননি। তিনি ফেসবুক পোস্ট দেন, আশপাশে একটি মসজিদ থাকলে নামাজ পাঠে সমস্যা হতো না। এই ব্যাপারে আলোচনা ও উদ্বেগ এ নিয়ে তিনি ঢাকায় একটি মুসলিম ধর্মগুরুর সঙ্গে কথা বলেন। সেই ধর্মগুরু প্রশাসনকে বলেছে মসজিদ তৈরির প্রস্তাব তিনি সায় দিয়েছিলেন, তবে সেটা যে হিন্দুদের জমির উপর তৈরি করা হবে তা জানা ছিল না। তিনি বলেছেন, অন্য ধর্মাবলম্বীদের জমি কেড়ে নিয়ে মসজিদ বানালে তা বৈধ হবে না। এদিকে সাইফুল ইসলাম নামের এক মাঝবয়সী ব্যবসায়ী মসজিদ নির্মাণের দাবি একাধিক পোস্ট দিয়েছেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে নিষ্ক্রিয় করে দিয়েছেন। এদিকে বিএনপির ইচ্ছায় তিস্তা চীনকে দিলেন ইউনূস সরকার। হাসিনা চেয়েছিলেন ভারতকে, চিন্তা বাড়ল দিল্লির। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা হিসেবে পরিচিত। প্রকল্পটির প্রথম পর্যায়ের কাজের জন্য বেইজিংকে চিঠি পাঠিয়েছেন ঢাকা। বাংলাদেশের বহু আলোচিত তিস্তা প্রকল্প চীনের অর্থ ও প্রযুক্তির সাহায্যে করার সিদ্ধান্ত নিল মোহাম্মদ ইউনূস সরকার। বহুমুখী এই নদী পরিকল্পনা তিস্তা মহাপরিকল্পনা হিসেবেই পরিচিত। প্রকল্পটির প্রথম পর্যায়ে কাজের জন্য বেইজিংকে চিঠি পাঠিয়েছেন ঢাকা। প্রথম পর্যায়ের জন্য খরচ ধার্য করা হয়েছে ৯,১৫০ কোটি টাকা। এর মধ্যে চীনের কাছে ৬,৭০০ কোটি টাকা চেয়ে চিঠি পাঠিয়েছেন বাংলাদেশের পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। সেচ, বন্যা নিয়ন্ত্রণ এবং পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে এই মহাপরিকল্পনা তৈরি করা হয়। ভারতের সঙ্গে তিস্তা জল বন্টন নিয়ে নতুন কোনো চুক্তি না হওয়ায় তিস্তা মহাপরিকল্পনার লক্ষ্য হল বর্ষায় সময়ে প্রস্তাবিত তিস্তা জলাধারে জল ধরে অন্য সময় কাজে লাগানো। উত্তরবঙ্গের ভারত সীমান্তে লাগোয়া বাংলাদেশের বহু বছর ধরে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। বছরের পর বছর সেখানে চীনাদের উপস্থিতি ভারতের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, মনে করেন আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞদের অনেকেই। সেখান থেকে ভারতের বহু আলোচিত চিকেন নেক বেশি দূরে নয়। উত্তরবঙ্গের হাসিমারা সামরিক ঘাঁটিও বেশি দূরে নয়। এদিকে তিস্তা প্রকল্প বাস্তবায়িত হবে বাংলাদেশের উত্তর ভাগের জেলা রাজশাহী, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রভৃতি জেলার ভেতর দিয়ে। যেভাবে এই প্রকল্প বাস্তবায়ন হবে তা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বলতে গেলে চীন ও ভারতের মধ্যে এ নিয়ে অদৃশ্য লড়াই চলছিল প্রকল্পটি হস্তগত করতে।
একটা পর্যায়ে ভারত ও জাপানের যৌথভাবে এই প্রকল্প বাস্তবায়নের প্রস্তাব নিয়েও কথা হয়। গত বছর ক্ষমতা হারানোর দিন কয়েক আগে চীন সফর শেষে দেশে ফেরেন হাসিনা। প্রকাশ্যে জানিয়েছেন তিনি চান ভারত প্রকল্পটি বাস্তবায়ন করুক। ভারতীয় সেচ ইঞ্জিনিয়ারদের একটি দলের এর 10 দিন থেকে 15-র মধ্যে বাংলাদেশে সফরের কথা ছিল। পরিস্থিতি আমূল বদলে যান 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর। এদিকে রাখাইন রাজ্যে মিয়ানমার জান্তা সরকারের বিমান ও নৌ হামলা। মিয়ানমারের সামরিক জান্তা সরকার রাখাইন রাজ্যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এএ নিয়ন্ত্রিত এলাকাগুলোতে 18 আগস্ট থেকে 19 আগস্ট পর্যন্ত 2025 তারিখে তীব্র হামলা ও বিমান হামলা গোলাবর্ষণ চালিয়েছে। এই হামলাগুলো মিয়ানমারের চলমান গৃহযুদ্ধের অংশ। সেখানে আরাকান আর্মি রাখাইন রাজ্যের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং জান্তা বাহিনী এই অঞ্চলগুলোতে পুনরুদ্ধারের চেষ্টা আক্রমণ জোরদার করেছে। হামলার বেসামরিক নাগরিকদের হতাহত এবং ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে, যা আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়িয়েছে। এদিকে রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বঙ্গোপসাগর মোতায়েনের নৌবহর থেকে আরাকান আর্মি নিয়ন্ত্রিত গ্রামগুলোতে গোলাবর্ষণ করেছে। একটি এক্সপোস্টে বলা হয়েছে জান্তা বাহিনী আরাকান আর্মির দখলকৃত গ্রামগুলোর উপর গোলাবর্ষণ করেছে, যার ফলে বিদ্রোহীদের পাশাপাশি সাধারণ মানুষও হতাহত হচ্ছে। এই হামলার বেসামরিক এলাকায় লক্ষ্যবস্তু হয়েছে বলে অভিযোগ উঠেছে, যা রাখাইনের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। এদিকে মিয়ানমারের সামরিক জান্তা সরকার গত কিছুদিন ধরে সীমান্তবর্তী এলাকায় বিদ্রোহী গোষ্ঠীগুলোর উপর তীব্র বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলাগুলোর মূলত শান, সাংগাই, রাখাইন এবং মান্দালয় অঞ্চলে কেন্দ্রীভূত, যেখানে বিদ্রোহীরা উল্লেখযোগ্য এলাকা নিয়ন্ত্রণ করছে। এদিকে রাখাইন রাজ্যে আরাকান আর্মি নিয়ন্ত্রিত গ্রামগুলোতে জান্তা বাহিনী বঙ্গোপসাগর মোতায়েনে নৌবহর থেকে গোলাবর্ষণ করছে। এই হামলার জান্তা সরকারের ক্রমবর্ধমান দুর্বলতার প্রতিফলন। জাতিসংঘ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই হামলাগুলোকে যুদ্ধাপরাধ হিসাবে তদন্তের দাবি জানিয়েছেন। চীন, যিনি জান্তাকে অস্ত্র সরবরাহ করছে, সম্প্রতি সীমান্তে শান্তি আলোচনার উদ্বেগ নিলেও থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স এতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। জান্তা সম্প্রতি বিমান হামলা বিদ্রোহীদের দমনের পরিবর্তে বেসামরিক ক্ষয়ক্ষতি বাড়িয়ে তুলছে, যা মিয়ানমারের গৃহযুদ্ধকে আরও জটিল করেছে। এই পরিস্থিতি দেশটির মানবাধিকার পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।